নমস্কার, আরও একবার স্বাগত আপনাদেরকে স্টেট কার্ড নিউজ রুম থেকে। চলে এসেছি যথারীতি সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়ে মূলত কথা বলবো, একটা খুব পরিচিত সমস্যা। আমরা প্রত্যেকেই কম বেশি ভুগে থাকি। একটু বয়স বাড়লে যারা হয়তো আমাদের থেকে একটু বয়স্ক তারা অনেকাংশেই দেখা যাবে এই সমস্যায় জর্জরিত। অত্যধিক বয়স যাদের, মানে যাদেরকে বৃদ্ধ বলা যায় আর কি, তাদের তো সমস্যাটা আছেই। অর্থাৎ কোমরের যন্ত্রণা বা মেরুদণ্ড বা শিরদাঁড়ায় বা যে কোনো অস্থি সংক্রান্ত যে সমস্ত যন্ত্রণাগুলো আর কি, আজকে মূলত আমরা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। শুনে নেব আমরা বিশেষজ্ঞের মতামত। আজকে বিশেষজ্ঞ হিসেবে বা ডাক্তারবাবু হিসেবে যাকে আমরা এখানে হাজির করতে পেরেছি বা আমাদের ডাকে যিনি সাড়া দিয়ে এসেছেন, পরিচয় করে দিই তার সঙ্গে। তিনি হচ্ছেন ডাক্তারবাবু সুদীপ্ত রায়। তিনি অর্থোপেডিক এবং স্পাইন সার্জন। বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। আশা করি কথা প্রসঙ্গে সেগুলো উঠে আসবে, আপনারা জানতে পারবেন এবং তার মধ্যে থেকেই আমরা অনেক কিছু জেনে নেব। শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত রায়, অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জন। প্রথমেই আমি স্ট্রেট কার্ড নিউজকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, এবার তাহলে শুরু করি। প্রথমে যেগুলো জানার, বললাম যে একটা খুব কমন সমস্যা আজকের দিনের, মানে অনেকেই ভুগছে। এবং একটা সময় ছিল যখন আমাদের দেশে, বিশেষ করে হয়তো গোটা এশিয়ার মধ্যে, শুধু আমাদের দেশ বলবো না, এদিকে এই সংক্রান্ত সমস্যাগুলো কম ছিল। কিন্তু বর্তমানে দেখা যাবে, মানে পরিসংখ্যান যা বলছে, বিগত 10, 20, 30 বছরের মধ্যে এই সমস্যাগুলো অনেকটা বেড়ে গেছে। এই লো ব্যাক পেন বা কোমরের যন্ত্রণা আর কি। তো জিনিসটা কী বা কেন হচ্ছে যদি একটু আরও বিস্তারিতভাবে বলেন, তারপর সমস্যা প্রতিকার এগুলোই আসছে। আচ্ছা, প্রথমে যেটা আপনি জানতে চাইলেন যে সমস্যাটা কতটা কমন। তো কতটা কমন এই তথ্যটা আমরা যখন দেখি যে সদ্য প্রকাশিত জার্নালগুলোতে যে তথ্য পাওয়া যায়, তাতে এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের পুরুষদের যদি দেখা হয়, পুরুষ এবং মহিলার যদি আলাদা করে দেখতে যাওয়া হয়, তাহলে মহিলারা প্রত্যেক 10 জনের মধ্যে 9 জনের কোমর ব্যথা হচ্ছে। আচ্ছা। আর পুরুষদের মধ্যে সেখানে 10 জনের মধ্যে 8 জন কোমর ব্যথায় কোনো না কোনো সময় কোমর ব্যথা আপনার ভুক্তভোগী হচ্ছে। আচ্ছা, এবার এলো যে সমস্যাটা কতটা কম, যেটা আপনি আগে বলতে চাইছিলেন। আজ থেকে কিছুদিন আগে, কিছু বছর আগে যেটা ছিল, কোমর ব্যথাটা আপনার হতো হচ্ছে বয়স হলে কোমর ব্যথা হচ্ছে, আরে আমার কোমর ব্যথা হচ্ছে, এবার বয়স হয়ে গেছে যেটা বলতে চাইতেন, সেদিন এখন আর নেই। এখন কোমর ব্যথা নিয়ে অদ্ভুত ব্যাপার। এখন খুব কম বয়সেও কোমর ব্যথা দেখা যাচ্ছে। কি বলবো, খুব কম বয়সে মানে একদম 12 বছর, 14 বছর, 18 বছর, 16 বছরের ছেলেরা মেয়েরাও কোমর ব্যথা নিয়ে আমাদের ক্লিনিকে আসে। আচ্ছা, ঠিক আছে, এখন আর কোমর ব্যথার বয়স নেই। যেমন একটা যুগ ছিল যে আপনারা দেখতেন যে 40 বছরের পর কি 50 বছর পর হলে লোকে চুল পাকতো। এখন দেখেন যে অতি ছোট বয়সে, কম বয়সী চুল পেকে গেছে। ঠিক সেই রকমই কোমর ব্যথাও এখন খুব কম বয়সে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে অতিরিক্ত কম বয়সে হচ্ছে, আপনারা তো চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন, এই ধরনের পেশেন্ট বা রোগীদের দেখছেন আর কি। এর কারণগুলো কি বলে মনে হয়? এতটা কম বয়স থেকে এই ধরনের রোগ এসে যাওয়ার কারণটা কি? আচ্ছা, প্রথমেই বলতে চাই যে দেখুন, কোমর ব্যথা হচ্ছেই বলে যে আমার বিশাল রোগ হয়ে গেছে সেই ব্যাপারটা নয়। আজকে আমার এই অনুষ্ঠানটা করা, এটার কারণ হচ্ছে কি, দেখুন আমি যেটা আরও বলতে চাই, কোমর ব্যথা হয়ে গেলেই বিশাল ভয় পাওয়ার বা বিশাল করার কোনো মানে হয় না। আর কোমর ব্যথা হয়েছে বলেই যে কোনো একটা রোগ হয়ে গেছে সেটাও কিন্তু নয়। এই কোমর ব্যথা হওয়ার কারণ তো দেখুন অনেক আছে। তার মধ্যে যেটা সবথেকে কমন ঘরে ঘরে হচ্ছে, যেটা কারণ আজকালকার দিনে এত বেড়ে গেল, তার কারণ যেটা মেন, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাত্রার স্টাইলটা পুরো পাল্টে যাওয়া। আগেকার দিনে মানুষ অন্তত বাইরে খেলাধুলা করতো, আজকাল ছোটরাও প্রায় খেলাধুলা নেই, সবাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। সবাই ঘরের থাকা বসা, ঘর থেকে স্কুল, কোচিং, আবার ঘর, বড়রাও যে যার ঘর থেকে তার অফিস, তার কর্মস্থল থেকে আবার বাড়ি, দিন শেষ। কোনো রকম অ্যাক্টিভিটি নেই, মানে শারীরিক পরিশ্রম হচ্ছে না, একদমই নেই জিনিসটা। আগেকার দিনে মানুষ সাইকেল চালাতো, একটা মিনিমাম জিনিস। আজকাল সেই সাইকেল চালানোর যে সংখ্যাটা, সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন কতটা কমে গেছে। সেই রকম এবার সব কিছুই সেরকম, সব আমরা যান্ত্রিক নির্ভরতা, আমাদের যেটা ব্যাপারটা সেটা বেড়ে গেছে সব কিছুতেই। আমাদের শারীরিক যে কসরত ব্যাপারটা, সেই জিনিসটা প্রায় আমাদের যত দিন যাচ্ছে কমতে একটা খুব
নিচু স্তরে এবং পৌঁছে মানসিক গেছে। চাপটা বাড়ছে দিনে দিনে। হ্যাঁ, শারীরিক কাজটা কম হচ্ছে, মানসিক চাপটা বাড়ছে, সব মিলিয়ে হচ্ছে আপনার শরীরের একটার পর একটা সমস্যা একটা দেখা দিচ্ছে। তাদের মধ্যে একটি হচ্ছে আপনার কোমর ব্যথা। আগে যেমন হয়তো দেখা যেত ওই যোগব্যায়াম না করলেও অনেকে হয়তো এই যে শারীরিক পরিশ্রমে সেইটার অভাবটা অনেকটা পূরণ হয়ে যেত। এবার এখন যোগব্যায়াম তো মানুষ করেই না সেভাবে, খুব সচেতন ব্যক্তি ছাড়া, তার উপর শারীরিক পরিশ্রম কম হয়ে যাওয়া আছে। এর সঙ্গে কি খাদ্যাভ্যাসের অভাবজনিত কোনো একটা কারণ গুরুত্বপূর্ণ? মানে অবশ্যই। আগে হয়তো আমাদের দেশে মানুষরা যে ধরনের খাবার ব্যবহার করতেন এখন আমরা করছি না, এটা কি কোনো একটা কারণ বলে মনে হয়? একদম ঠিক প্রশ্ন করেছেন আপনি। আগেকার দিনে আমরা কি খেতাম? আমরা নর্মাল খাবার দাবার খেতাম, শুদ্ধ খাবার থাকতো। আজকালকার দিনে আমরা সেইটার জায়গায় চলে এসেছি একদম ফাস্ট ফুড। তো এখানে যে আমাদের হাড়ের গ্রোথ, হাড়ের যে পরিপক্কতা পাওয়ার যে ক্যালসিয়াম, ভিটামিন D3, এগুলোর সব রকমভাবে দেহে অভাব থেকে যাচ্ছে। মানুষ আগেকার দিনে বাইরে বেরোতো, তাতে রোদ পেত, সেখানেও ভিটামিন ডি এর একটা অভাব পূরণ হয়ে যেত। আজকাল সবাই হচ্ছে গিয়ে বাড়ি, শহরের লোকেরা আরও এসি ঘর, বাইরেই যান না। তো সেই ক্ষেত্রে আপনার ভিটামিন ডি অভাব এমনিই বেড়ে যাচ্ছে। আগেকার দিনে ভিটামিন ডি অনেক বেশি বয়সে ডাক্তারবাবুরা লিখতেন, এখন আমরা খুব কম বয়স থেকে ভিটামিন D3 লিখতে হচ্ছে বাধ্য হয়ে। কেন কি? সেই লাইফস্টাইল, সেই খাদ্যাভ্যাসের চেঞ্জ, পরিবর্তন, একটার পর একটা সমস্যার শুরু হচ্ছে। মানে তাদের মধ্যে কোমর ব্যথার একটাই। আচ্ছা, প্রথমে আপনি যেটা বলছিলেন যে মহিলাদের ক্ষেত্রে 10 জনের মধ্যে 9 জন দেখা যাচ্ছে এই সমস্যায় ভুগছেন, ছেলেদের মধ্যে সংখ্যাটা তুলনামূলকভাবে সামান্য কম, 10 হয়তো 8 জন। এটা মূলত কোন বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিসংখ্যানটা? এটা দেখুন একটা ইন জেনারেল স্টাডি, যেটা মহিলাদের ক্ষেত্রে পুরো সব যে কোনো বয়সেই সেটা হতে পারে। বয়সকালে একটু বেশি অবশ্যই, সেই তথ্যটা বয়সকালে একটু বেশি বয়সের মহিলাদের সেটা একটু বেশি। আচ্ছা, কিন্তু যে কোনো বয়সেই এখন যে বললাম যেটা আমি, যে কোমর ব্যথা আর বেশি বয়স হলেই হবে তা নেই, কম বয়সেও সব চলে এসছে একটার পর একটা। আপনার মানুষের সমস্যা এখন কোমর ব্যথা একদম ঘরে ঘরে চলে এসছে। সেই তার প্রধান কারণ সেই একই কথা সবার থেকে, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ, তারপর যেটা আপনি বললেন ফুড হ্যাবিট, এইগুলো চেঞ্জ অবশ্যই, এগুলো মেন কারণ। আচ্ছা, ধরুন এই সমস্যায় যখন আমরা ভুগছি তখন এখান থেকে তো বেরিয়ে আসার একটা চেষ্টা থাকবে, বা যারা সমস্যায় পড়ছেন তারাও নিঃসন্দেহ করবেন, সেটা যে কোনোভাবেই হোক। হয়তো আমরা যে জিনিসগুলোকে অবহেলা করছি, যখন দেখা যাচ্ছে সেই সমস্যায় পড়ছি, তখন হয়তো আমরা কিছু কিছু শারীরিক কসরতের দিকে যাচ্ছি এবং সচেতনতাও বাড়ছে। তো এগুলোর প্রতিকার হিসেবে আমরা কি কি করতে পারি? ঘরোয়া প্রতিকার যদি আগে বলি, হয়তো কোনো প্রাকৃতিক খাবার বা সহজলভ্য খাবার আমাদের আশপাশে যেগুলো রয়েছে, শারীরিক পরিশ্রমের মধ্যে কোনো কাজ, মানে আমি চিকিৎসাটাকে এখন বাদ রাখছি, ওটা পরে যাচ্ছি। সাধারণভাবে একজন মানুষ ঘরোয়া কি কি প্রতিকার করতে পারে? খুব সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। এখানে আমাদের কোমর ব্যথা হলেই যে চিকিৎসার দরকার বা দামি দামি ওষুধ খেতে হবে, ডাক্তার কাছে যেতে হবে, সেগুলো তো পরের কথা। খুব সিম্পল, আমাদের কোমর ব্যথা হলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার স্টাইলটা পাল্টানো সব থেকে বেশি দরকার। প্রথম থেকে আমাদের বসার ভঙ্গি, আমাদের সবসময় স্ট্রেট, আমাদের সিট দ্বারাটা বানানো আছে এরকম। আপনারা যদি নেট খুলে দেখেন, আপনার স্পাইনটাকে আমরা দেখতে পাবেন এইরকম। কিন্তু আমরা কি করে সাধারণত এরকম বসি, এদিক ওদিক ঠেস দিয়ে বা হেলান দিয়ে। স্ট্রেট বসা উচিত সবসময়। বসার ভঙ্গির পরিবর্তন একটি দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনার সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজেস, নিয়মিত ব্যায়াম। আচ্ছা, যেটা আগেকার দিনে হতো সেটা এখন আর নেই প্রায়। আমরা কেউ ব্যায়াম করি না, আমরা কেউ স্ট্রেচিং এক্সারসাইজেস করি না। তো যেগুলোর ফল হচ্ছে, ফলশ্রুতি হিসেবে আমাদের কোমর ব্যথা আসছে। সিম্পল কিছু ব্যায়াম আপনারা যে কোনো মানুষ, সবার হাতে এখন মোবাইল আছে, ইউটিউব খুলে সূর্য নমস্কার দেখতে পারেন। প্রচুর ভিডিও রয়েছে আপনাদের সূর্য নমস্কার। আপনারা যদি রেগুলার সূর্য নমস্কার করেন, আপনাদের কোমরের সিট দ্বারার কোনো সমস্যা আসবে না আপনার জীবনে। কেউ যদি নিয়মিত করতে পারেন সূর্য নমস্কারগুলো, পুরো স্টেপ না করলেও কিছুটা করলেও আপনারা সবাই অতি অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আর যদি এই ঘরোয়া কোনো খাবার যেগুলো আমরা সহজলভ্য আর কি, যেগুলো চট করেই পেতে পারি, এরকম কোনো খাবারের কোনো ব্যাপার আছে যেগুলো খেলে অস্থি সংক্রান্ত যে সমস্যা অনেকটা কাটিয়ে ওঠা যেতে পারে? অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার সব থেকে বেশি, দেখুন খাবার থেকে অ্যাভয়েড করা, ফাস্ট ফুড অ্যাভয়েড সব থেকে বেশি দরকার। নর্মাল খাওয়া দাওয়ার, দুধ দই ছানা, যেগুলো ক্যালসিয়াম জাতীয় খাবার, বিভিন্ন রকমের শাক, মূলত সমস্ত সবুজ শাকসবজি, ফল, এগুলি আমাদের
হাড়কে বৃদ্ধি করার মানে পরিপক্কতা পাওয়ার সাহায্য করে। বিশাল ফ্যান্সি বা দামি দামি খাবার খেতে হবে হ্যান ত্যান কিচ্ছু দরকার নেই। সিম্পল সবুজ শাকসবজি, বিভিন্ন রকমের ফল যেগুলো আমাদের বাজারে অ্যাভেলেবেল, সেগুলো খেলেই মানুষ ভালো থাকে। আচ্ছা, ছোলা, মোচা, থোড় এগুলো কি কোনো ভূমিকা আছে? ছোলা মোচার অবশ্যই, যদি আপনাদের কি বলবো যে নর্মাল ছোলা মানে ছোলা বাদাম যেগুলো খাওয়া যায় সেগুলো অবশ্যই ওখানে প্রোটিন আছে, ভিটামিন আছে, অবশ্যই ভালো শরীরের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এই ঘরোয়া যে সচেতনতার কথা বলছিলাম, এবার ধরুন যখন কোনো একজন ব্যক্তি সমস্যায় ভুগছেন বা ভুগতে শুরু করেছেন, আস্তে আস্তে সমস্যাটা বাড়ছে, কখন গিয়ে ওষুধ বা ফিজিওথেরাপির দরকার পড়বে? মানে কখন তিনি সেটা বুঝতে পারবেন যে আমার আর ঘরোয়াভাবে হবে না, বা আমি নিজে এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো না, আমার এবার বাইরে যাওয়া দরকার, কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, সেটা কোন স্টেজে গিয়ে করা দরকার? কোমর ব্যথা যদি যখন অতিশয় হয়ে যায়, যে আপনার কোনো রোগকে অবহেলা করা উচিত নয়, প্রথম কথা রোগটাকে অবহেলা করা উচিত নয়। যদি আপনার কোমরে ব্যথা হয়, কষ্ট হচ্ছে, আপনার অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানা উচিত আপনার সমস্যাটা কোন জায়গায়। আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে নাকি আপনার ওটা কি দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন করে ব্যায়াম করি আপনি ঠিক হয়ে যাবেন, নাকি আপনার সমস্যা রয়েছেন, আপনি বিশেষজ্ঞ তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা করে দিলে নিশ্চয়ই বলতে পারবেন, আপনাকে বোঝাবেন যে নাকি আপনার শুধু ব্যায়াম ট্যায়াম করেই ঠিক থাকবেন, নাকি আপনার কোনো রোগের সূত্রপাত হচ্ছে। তাহলে সেই রোগের চিকিৎসা কি সেটা আপনার জানা বোঝায়, তিনি অবশ্যই বলে দেবেন। রোগকে একদমই অবহেলা করা উচিত নয়। সমস্যা হলে, যখন সমস্যা হবে মানুষের, তাকে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, নিজে ফেলে রেখে সেই জিনিসটা এমন এক জায়গায় পৌঁছে গেল, তখন আর কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, এই জায়গায় একদম নিয়ে যাওয়া উচিত না। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু সার্জারির দিকে চলে আসি। কখন একজন মানুষের এরকম ক্ষেত্রে আর কি কখন সার্জারির প্রয়োজন পড়তে পারে? এটা প্রথমেই আমি এটা ভিউয়ার্সদের ক্ষেত্রে এবং আমি সমাজের সমস্ত স্তরের মানুষের ক্ষেত্রে একটা কথা আমি পরিষ্কার বলে দিতে পারি, যে কোমর ব্যথার যিনি রোগগুলো হয়, যেমন ওখানে আমাদের স্পন্ডাইলোসিস বা স্লিপ ডিস্ক যেটা কমনলি দেখে থাকেন, এইসব যে মোটামুটি ইন জেনারেল সিট দ্বারা যে সমস্যাগুলো আছে, প্রত্যেক 10 জন মানুষের হলে 5 জন মানুষ এমনি বিনা ওষুধের দ্বারাই ঠিক হয়ে যান। আচ্ছা, আরও 3-4 জন ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে বা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ঠিক হয়ে যান। ম্যাক্সিমাম 10 জনের মধ্যে 1 জনের কোনো কিছুতে ঠিক হয় না, তার সার্জারির দরকার হয়। আচ্ছা, যেই 1 জন যাদের সার্জারির দরকার হয়, তারাও আজকালকার দিনে অত্যন্ত আধুনিক মানের সার্জারি চলে এসছে, স্পাইন সার্জারি আজকালকার দিনে, তারাও খুব ভালো থাকেন। আজকালকার দিনে কমপ্লিকেশনের রেশিও খুবই কম। এটাকে আমি আর একটু ভালোভাবে জানতে চাইবো যে স্পাইন সার্জারি বিষয়টা ঠিক কি, যদি সাধারণ মানুষকে বোঝাতে হয় আপনি কি বলবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে কোন পরিস্থিতিতে একজনকে এটা গ্রহণ করতেই হবে, এটা ছাড়ার উপায় নেই? দেখুন, এটা একটা যদি খুব সহজভাবে বোঝাতে চাই, এই যে আমাদের স্পাইন বা শিরদাঁড়া, এই শিরদাঁড়া হাড়গুলো দেখতে পাচ্ছেন, এই সাদা হাড়গুলো ওপর সাজানো থাকে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হাড়গুলোর মাঝে এরকম নরম মাংস থাকে জেলির মতো, ঠিক আছে? সেটা হচ্ছে এই নরম মাংস, বা এটাকে ডিস্ক বলা হয়। বেসিক্যালি একটা টায়ারের মধ্যে যদি জেলি ভরা থাকে, সেই রকম নরম মাংস বা জেলি থাকে। এবার কি হয়, বিভিন্ন কারণে এই জেলি বাইরে বেরিয়ে আসে কখনো কখনো। আচ্ছা, তো বাইরে বেরিয়ে এসে কি হচ্ছে, আমার ঠিক এর পিছনে এই যে স্পাইনাল কর্ড নামছে, আমাদের শিরা নামছে উপর থেকে, শিরদাঁড়ার শিরা নামছে, এইটা যদি এরকম বেরিয়ে আসে, এই শিরাগুলোর উপরে চাপ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে কি হয়, আমাদের এই ক্যাপ কম হয়ে যাচ্ছে শিরার উপর চাপ পড়ার কারণে, তো এই শিরাগুলোর উপর চাপ সৃষ্টি হচ্ছে। তো এই শিরাগুলো কি হয়, আমাদের শিরদাঁড়া থেকে পায়ের দিকে নামে। তো আমাদের বিভিন্ন কারণে পায়ে টান ধরে, যেটা আমাদের কমন কমপ্লেন হয় পেশেন্টদের, টান ধরছে, ঝিনঝিন করছে, বা হচ্ছে গিয়ে পায়ে হচ্ছে আপনার অবশ লাগছে, ঝিনঝিন করছে, টান ধরছে, এই সমস্যাগুলোর সূত্রপাত হয়। এই যে এই নরম মাংস বাইরে বেরিয়ে আসে, শিরার উপর চাপ সৃষ্টি হয়, ঠিক এই কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। এবার সার্জারিটা কি হচ্ছে, যখন ওষুধ দ্বারা বা ব্যায়াম ফিজিওথেরাপির দ্বারা হলো না, তখন আমাদের কি করতে হয়, এই যে চাপটা রয়েছে শিরার উপর, বেসিক্যালি এই চাপটাকে চাপ মুক্ত করা হয়। এই নরম মাংসগুলোকে এখান থেকে সরিয়ে, এখান থেকে পরিষ্কার করে, এই চাপটাকে, এই কম্প্রেশনটাকে আমরা ডিকম্প্রেশন করি সার্জারির দ্বারা। মানে এই চাপটাকে চাপ মুক্ত করা, এই শিরাগুলোকে আবার ফ্রি করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় এই যে হাড়গুলোকে সরাতে হয়, বা বিভিন্ন ধরনের সার্জারি হয়। ইন জেনারেল বেসিক কথা বললে, যদি এই
শিরাটাকে এটাকে পরিষ্কার করা হলো জায়গাটাকে, তাহলে কি হলো, এই হাড়গুলোকে কেটে বাদ দেওয়া হলো, জায়গাটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে এই জায়গাটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে স্ক্রু আর রড দিয়ে এটাকে আপনার স্টেবল করা হয়। আচ্ছা আচ্ছা, সার্জারির আগে একজন রোগীকে কিভাবে পরীক্ষা বা প্রস্তুতি নিতে হবে? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। যে সার্জারি তো হচ্ছে ডাক্তার সার্জারি করে চলে যাবেন আর কিছু ওষুধ লিখে দেবেন, কিন্তু এতেই কিন্তু এই ধরনের রোগ যে সব ঠিক হয়ে যাবে এই জিনিসটা নয়। এটা সার্জারির আগে পেশেন্টকে বোঝা উচিত যে প্রথম যেটা সার্জারির পরেও দরকার, সার্জারি করে নিলাম মানে এই নয় যে আপনার একটা লেভেলে ধরুন সার্জারি হলো, আপনার কিন্তু সিদ্ধারাটা আরও বড়, আরও আছে। ঠিক আছে, আপনার যখন যদি আপনার গাড়ির একটা টায়ারের প্রবলেম হয়, আর একটা টায়ারের প্রবলেম হতেও কিন্তু সময় লাগবে না। সেই জন্য সব থেকে যেটা দরকার, যেটা আবার আগেও বলেছি, লাইফস্টাইলটা পরিবর্তন করা। আচ্ছা, খাদ্যাভ্যাসের পরিবর্তন। ডাক্তারবাবু যিনি ওষুধ দিচ্ছেন তিনি তো অবশ্যই ওষুধ লিখে দেবেন, সেই ওষুধগুলো যেমন যখন যা দরকার সেগুলো খাওয়া। যদিও স্পাইন সার্জারি পরে খুব বেশি ওষুধের দরকার পড়ে না, তবে তারপরে ডাক্তারবাবুরা যে কিছু ব্যায়াম দেখিয়ে দেন, বসার ভঙ্গি পরিবর্তন, শুয়ে থাকার ভঙ্গির পরিবর্তন এবং বিছানা থেকে ওঠার যে ভঙ্গির পরিবর্তন, যেগুলো ডাক্তারবাবুরা দেখিয়ে দেন, সেগুলো কিন্তু নিয়মিত পালন করতে হবে, নিয়মগুলো পালন করতে হবে। এবং তারপরেও ব্যায়ামটা বাকি জীবন অতি অবশ্যই করে যেতে হবে, নচেত আবার আপনার সেই একই সমস্যা দেখা যাবে। আচ্ছা, নতুন যে চিকিৎসা পদ্ধতিগুলো এসেছে, যেমন হয়তো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা লেজার চিকিৎসা, এগুলো কি আগের থেকে তুলনামূলক ভালো বলা যেতে পারে, বা রোগীর ক্ষেত্রে এগুলো কি কিছুটা আরামপ্রদ? একদম ঠিক। আজকালকার দিনে স্পাইন সার্জারি এখন অনেক উন্নত হয়ে গেছে। আজকাল আমরা বর্ধমান শহরেও স্পাইন সার্জারি করি। যেসব পেশেন্টের তাদেরও সাধারণত রাত্রিরে সার্জারি করা হলে পরের দিন সকালে বা দুপুরে তাকে আমরা সকালে বসাতে পারি এবং কিছুক্ষণ পরে আমরা তাকে হাঁটাতে পারি। আচ্ছা, আজকাল আমরা সেই স্টেজে পৌঁছে গেছি যে সার্জারি করার পরেই তাকে আমরা বসাতে পারি এবং হাঁটাতে পারি। আগেকার দিনে যেটা নাকি অভাবনীয় ব্যাপার ছিল, বহুদিন পর্যন্ত পেশেন্ট শুয়ে থাকতো, নানা রকম কমপ্লিকেশান ছিল আগেকার দিনে। আজকাল সেই সব কমপ্লিকেশান প্রায় নেই বললেই চলে। একদম আজকাল কমপ্লিকেশানের রেশিও প্রায় 1% এসে দাঁড়িয়েছে। আচ্ছা, মানে এই যে আধুনিক চিকিৎসার যে সুবিধা, সেটা কি আমরা বর্ধমানে বসেও পেতে পারি বা বিভিন্নজন পেতে পারেন? অবশ্যই, আজকাল সমস্ত রকমের আধুনিক চিকিৎসা আমাদের এখন হাতের নাগালের মধ্যে রয়েছে এবং আমাদের এই শহরে, বর্ধমান শহরে সব রকমের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে। সার্জারির পর যার হচ্ছে তার ঝুঁকি কতদিন পর্যন্ত থাকতে পারে, বা কি কি ঝুঁকি থাকতে পারে, এবং কতদিন পর তিনি আবার স্বাভাবিক তার কর্মজীবনে ফিরতে পারেন? আচ্ছা দেখুন, সার্জারির পর কর্মজীবনে ফেরাটা দেখুন এটা ডিপেন্ড করে পেশেন্ট কি কর্ম করেন। যারা অফিস ওয়ার্ক করেন তারা দেখুন এখনকার দিনে যেরকম সার্জারি হয়, সার্জারির পর কি 1-2 সপ্তাহের মধ্যেই আপনার অফিস জব দিন কতকের মধ্যেই শুরু করা যায়, কোনো অসুবিধা নেই। এবার যদি সেই ব্যক্তি যদি কোনো ভারী কাজকর্ম করেন, এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তখন সেটা আপনার সময় লাগবে। আচ্ছা, আর যারা অফিস ওয়ার্ক করেন রেগুলার, ধরুন টিচার বা আইটি জবের সঙ্গে যারা আছেন, তারা আবার হয়তো ক্লারিক্যাল কাজে বসে কাজ, নর্মাল অফিস ওয়ার্ক, কম্পিউটার জব, তারা অপারেশনের কয়েকদিনের মধ্যেই নিজের কাজ একদমভাবে শুরু করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যেটা আগে বললাম, মানে কোনো কি ঝুঁকি থেকে যেতে পারে, বা হয়তো অন্য কোনো রোগ আছে, বা হয়তো বয়স হয়ে গেছে, মানে কি কি ধরনের ঝুঁকি থাকলেও থাকতে পারে আর কি এই স্পাইন সার্জারির ক্ষেত্রে? স্পাইন সার্জারির ক্ষেত্রে দেখুন ঝুঁকি বলতে ঝুঁকি তো দেখুন যেটা সব সার্জারিতে থাকে, যেমন ইনফেকশনের চান্স দুনিয়ায় যে কোনো সার্জারিতে থাকে, এবং যে স্পাইন সার্জারি হোক, অর্থোপেডিক সার্জারি হোক, জেনারেল সার্জারি হোক, ইউরোলজি সার্জারি হোক, নিউরো সার্জারি হোক, ইনফেকশনের চান্স বা রিস্ক সব সার্জারিতেই থাকে। আচ্ছা, তো সেরকম স্পাইন সার্জারিতেও ইনফেকশন হতে পারে, যদিও আজকালকার দিনে সেই রেশিও অনেক কম, কারণ আজকালকার দিনের উন্নত মানের অ্যান্টিবায়োটিক এবং স্টেরাইল এনভায়রনমেন্টে যেহেতু করা হয় কম, কিন্তু তাহলেও ইনফেকশনের রিস্ক থাকতেই পারে। 2, রোগ যখন হয়, যেমন আপনারা দেখেন গাড়ির একটা টায়ারের প্রবলেম হলে আবার একই প্রবলেম হয়ে যায়। তো সে যদি আপনার আগেকার লাইফস্টাইল চেঞ্জ না করেন, তিনি নিয়মিত ব্যায়াম না করেন, আবার সমস্যা তখন হতে পারে। লাইফস্টাইল চেঞ্জটা হচ্ছে সব থেকে দরকার। আচ্ছা,
ঠিক আছে? তার মানে একই সমস্যা একই জায়গাতেও হতে পারে না হলে। সেই দেখুন, যদি রোগটা যে কারণে হচ্ছে সেই কারণটাকে যদি রিমুভ করা না না যায় তাহলে সেই একই সমস্যা একইবার হয়ে যাবে আবার। মানুষ যদি দেখুন, তবে আজকালকার দিনে অ্যাকচুয়ালি স্পাইন সার্জারিতে যেটা আমি আগেও বলেছি আবার বলছি যে কমপ্লিকেশনের রেশিও খুব কম। আগেকার দিনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি আজকালকার দিনে কমপ্লিকেশনের রেশিও খুবই কম। আচ্ছা, এবার যেটা জানার, পুনর্বাসন বা রিহ্যাব প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলোকে জোর দেওয়া দরকার, গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি? পুনর্বাসন বলতে দেখুন, যে যারা কোনো যদি এরকম জটিল সার্জারি হয়ে থাকে, যার হচ্ছে গিয়ে আপনার অপারেশনের আগেই যার প্যারাপ্লেজিয়া বা প্যারালাইসিস হয়েছে, মানে শরীরে পা তুলতে পারছেন না বা পায়ের পাতা চলছিল না বা চার মানে হাত পা, দুটি হাত দুটি পা সব আপনার অবশ ছিল, একদম নড়ছিল না, সেই রকম রোগীর ক্ষেত্রে পুনর্বাসন ব্যাপারটা আলাদা। তাদের ক্ষেত্রে নিয়মিত ফিজিওথেরাপি লাগবে এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো তাদের, সেটা হচ্ছে রোগ বিশেষে, ব্যক্তি বিশেষে, পেশেন্ট বিশেষে হবে। কিন্তু সেই সব পেশেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক দিন পর্যন্ত চলবে, অনেক মাস পর্যন্ত চলবে। সেক্ষেত্রে সেই আবার বিশেষজ্ঞ ফিজিওথেরাপির মতামত অনুসারে, মানে ডাক্তারবাবুরা যেরকম বলে দেবেন ফিজিওথেরাপিস্টের সাহায্যে সেখানে দীর্ঘদিন পর্যন্ত ফিজিওথেরাপি চালাতে হবে। নর্মাল যাদের আপনার একটা ডিসেক্টমি হয়েছে বা একটা লেভেল সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করলেই যথেষ্ট থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে মনে করুন যার হয়তো সার্জারি হবে, তার মনে কি ধরনের ভুল ভাবনা চিন্তা থাকে বা তিনি কি ধরনের ভয় নিয়ে আপনাদের কাছে আসেন, যেগুলোকে কাটানোটা জরুরি বলে মনে হয়, আর যেটা না কাটাতে পারলে আর কি পরবর্তীকালে আরও সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, আজকালকার দিনে দেখি এখানে বিশেষ করে আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট আসেন, তাদের মনে করেন বা তারা কোথাও শুনেছেন বা দেখেছেন জানি না যে সিট দ্বারা সার্জারি হলেই পেশেন্ট উঠে দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, কোনো দিন আগের মতো হতে পারেন না। এটা আমি বলতে চাই যে এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, একদমই ভুল ধারণা। আজকালকার দিনে স্পাইন সার্জারি এইসব ছিল বহুদিন আগের গল্প ছিল। এখনকার দিনে দেখুন স্পাইন সার্জারি যে জায়গায় চলে এসছে, এখানে আমরা অপারেশন করার কয়েক ঘন্টা পরেই যেই জেনারেল অ্যানাস্থেসিয়ার আপনার যে জেনারেল অ্যানাস্থেসিয়ার যে এফেক্টটা কমে যায়, তারপরই পেশেন্টকে আমরা বসাতে পারি এবং হাঁটাতে পারি। আজকাল আমরা আধুনিকতার সাহায্যে সেই জায়গায় চলে এসেছি। ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট আসছে, আরও দিন আসছে যে আমরা লোকাল সার্জারি, মানে এখনও হচ্ছে, সেগুলো হচ্ছে বর্ধমানে তার সংখ্যাটা যদিও কম, লোকাল অ্যানাস্থেসিয়া সার্জারি, কিন্তু ভবিষ্যতে এটাও এখানেও হয়ে যাবে, লোকাল অ্যানাস্থেসিয়াতে স্পাইন সার্জারি হয়ে যাবে। তার মানে ভয়ের জায়গাটা, ভয় বা যেটা আমরা সাধারণত শুনে থাকি, অনেক পেশেন্ট বলেন যে সার্জারি হয়ে গেলেই সে আর উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। এটা একদম ভ্রান্ত ধারণা, এটি একটি ভুল এবং সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একটা সমস্যার কথা জানতে ইচ্ছে করছে, মানে এটা অনেকেরই হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, ভাবনা চিন্তার বাইরে থাকে। দেখা গেলো যে কোনো বয়সের, এটা যেহেতু হঠাৎ হয়, এটা তো কোনো বয়স নেই এবং সাধারণত শারীরিক কারণে এটা নয়, মানে হঠাৎ কোনো কাজ করতে গিয়ে হয়তো খুব প্রেশারে, খুব চাপ দিয়ে কিছু করতে গেল, দেখা গেলো কোমরের মাসেলগুলো, পেশিগুলো আর কি সরানোড়া করে গেল, দিয়ে ওই উঠতে বসতে কষ্ট হচ্ছে, জায়গাটা খিঁচখিচ করছে, এরকম। এবার এরকম কিছু ধারণা আছে, সেই জন্য বলছি আর কি, মানে ছোটোর মধ্যে হলে অনেক সময় ফিজিওথেরাপি করে সেরে যায়। যদি চোটটা বড় হয়, যেমন দেখা যায় যে ফিজিওথেরাপিতে সারছে না, সেই ক্ষেত্রে এটা কি পুরোপুরি নিরাময় সম্ভব? আচ্ছা দেখুন, যেটা আপনি বলতে চাইলেন যে ভারী ওজন তুললে বা অনেক সময় ঝোঁকার পরে ওঠার পরে যে খ্যাচকা লেগে যায়, এটা বলা হয় সাধারণ গোদা বাংলায়, তারপরে যে কোমর ব্যথা হয়, তো দেখুন সেটা এবার হচ্ছে গিয়ে নির্ভর করবে যে হ্যাচকা লেগেছে বা কোমরে লেগেছে কতটা লেগেছে, তার উপর কোমরে কতটা আঘাত পড়েছে তার উপর। সাধারণত এগুলো তো একটু রেস্ট নিলেই, একদিন কি দুদিন রেস্ট নিলে, একটু ব্যথার ওষুধ খাওয়া হলে ঠিক হয়ে যায়, কিছুই দরকার পড়ে না, রেস্ট নিলেই ঠিক হয়ে যায়। তারপরে যেটা আবার আগেও বলেছিলাম যে দেখুন এই আমাদের যে কোমরের মাসেলগুলো, এইগুলোকে যদি ব্যায়াম করে স্ট্রং করা থাকে, এই প্রবলেমগুলো হয়ই না। আচ্ছা, এরপরে যদি দেখুন ওই হ্যাচকা লাগা বা আপনার আগে যুগ থেকে যদি সমস্যাটা বেশি হয়ে যায়, যদি আপনার একদম সিট দ্বারায় স্পাইনে বা ভার্টিব্রাতে আমাদের আঘাত পৌঁছে যায়, তখন
সেটা ঠিক করতে হলে কতটা আঘাত হচ্ছে বা কি সমস্যা রয়েছে তার উপর নির্ভর করবে। আচ্ছা। সে যাই হোক, যখন এই ধরনের সমস্যা হয় তাকে অবহেলা না করে একবার ডাক্তারবাবুর পরামর্শটা অতি অবশ্যই নিয়ে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, যদি আপনাকে এই অস্থি সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা আলোচনা করছিলাম, কোমরে যন্ত্রণা বা মেরুদণ্ড, স্পাইন ইত্যাদি আর কি, এখানে আপনি কি ধরনের সচেতনতা একজন মানুষকে নিতে বলবেন? আমি আমার এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে সব সমস্যার মূল হচ্ছে কি আমাদের লাইফস্টাইল। আমাদের এই লাইফস্টাইল চেঞ্জটাই হচ্ছে সবথেকে বেশি দরকার। নিয়মিত ব্যায়াম, নিয়মিত ব্যায়াম, নিয়মিত ব্যায়াম, এটি হচ্ছে আমাদের সমস্ত এই মানে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা বা কি আজকাল ফ্রোজেন শোল্ডারও খুব কমন হয়ে গেছে, এগুলোর সব থেকে মানে বেঁচে থাকার জন্য, মানে এগুলো যাতে না হয় সেটা প্রিভেন্ট করার, সেটা আপনার সব থেকে উপায় হচ্ছে কি আপনার সব থেকে ভালো উপায় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। রোজ ব্যায়াম করলে আমাদের মাসেল স্ট্রং থাকবে, মাসেল আমাদের ভালো থাকবে, তাহলে আমার এই সমস্যাগুলো হবে না, থাকবেই না। কোমর ব্যথার যদি স্লিপ ডিস্ক হয়, যদি এখানে হয়, তাহলে সে যদি নিয়মিত ব্যায়াম করে এই কোমরের মাসেলগুলোকে স্ট্রং করতে পারে, তাহলে এই সমস্যাগুলো দেখাই দেবে না। আচ্ছা। আবার সমস্যা হলেও তারপরেও যিনি বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়মিত ব্যায়াম করেন, কোর মাসেল যদি স্ট্রেংথেন করতে পারেন, তাহলে আবার তিনি খুব তাড়াতাড়ি তিনি কাটিয়ে উঠবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনার কাছেই আগে শুনতে পেলাম কথা প্রসঙ্গে যে আগেকার যে চিকিৎসা পদ্ধতি থেকে বর্তমানে আমরা অনেকটা উন্নতি করতে পেরেছি, চিকিৎসা শাস্ত্র অনেকটাই উন্নতি হয়েছে। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে স্পাইন সার্জারি বলুন বা এই সংক্রান্ত যে রোগগুলো আর কি, এক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আরও উন্নতি ঘটার সম্ভব বা সুযোগ রয়েছে? অবশ্যই ভবিষ্যতে আমাদের এমন দিন আসছে, রোবোটিক সার্জারি তো চলেই এসছে, আরও এমন দিন আসবে এরপরে আমাদের স্পাইন সার্জারি আরও উন্নত মানের হবেন। অলরেডি আজকাল মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি সব জায়গায় কমন হয়ে গেছে। আরও ছোট ছোট মানে আরও কিহোল সার্জারি, একদম কিহোলের মতো ইনসিশন দিয়ে সার্জারি হয়ে যাবে এবং স্পাইন সার্জারিও একটা রুটিন সার্জারিতে পরিণত হবে, যেটা আমি সমাজের সমগ্র স্তরের মানুষদের বলতে চাই যে একটা হচ্ছে কি আমরা যেটা আগেও বলে রেখেছি যে 10 জনের মধ্যে 9 জনের সার্জারির দরকার পড়ে না। যার দরকার পড়ে তারও হচ্ছে তার ক্ষেত্রেও যে সার্জারি মানে ভয়ের ব্যাপার এটি যেন না থাকে। আজকালকার দিনে আর যে উন্নত মান চলে এসছে সেই ভয়ের ব্যাপারটা আর নেই। আচ্ছা। এবং স্পাইন সার্জারি খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। আগেকার মতো সেই কমপ্লিকেশন রেটটাও খুবই কম, আচ্ছা, একদম মিনিমাম। আমরা তখন কথা বলছিলাম ডাক্তার সুদীপ্ত রায়ের সঙ্গে, আপনারা শুনলেন আমাদের কথোপকথন। আশা করি আপনাদের কাজে লাগবে। আমরা ডাক্তারবাবুর পরিচয় আগেই দিয়েছিলাম, আরও একবার বলছি, তিনি অর্থোপেডিক এবং স্পাইন সার্জিয়ান। তার বীরহাটাতে নতুন বাজারে তার চেম্বার আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এরই সঙ্গে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের কাছে আসার জন্য। আমরা তার কাছে কৃতজ্ঞ। শেষ করি আজকের মতো। আমি এতক্ষণ সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।